আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য খুলে দিতে, বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি সোনিয়া আফরিন নিশিতা। শুরুতেই জেনে নেই প্রধান শিরোনাম। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের। খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে নতুন করে বিতর্ক। গাজা পুনর্গঠনে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিনিদের। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 13। জাপানের দক্ষিণাঞ্চলের ওইটা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। একজনের মৃত্যু, পুড়ে গেছে 170টির বেশি ভবন। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। মধ্যপ্রাচ্যের কূটনীতি, বিশ্ব শক্তির স্বার্থ আর ভবিষ্যতের জোট সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন ওয়াশিংটন। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অভূতপূর্ব অভ্যর্থনা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা, শান্তি, কূটনীতি ও $1 ট্রিলিয়ন বিনিয়োগের নতুন অধ্যায়। পরিবর্তনশীল ভূ রাজনীতির এই সময়টায় দুই দেশের এই বৈঠক শুধু প্রোটোকল নয়, বরং ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্রে আসতে থাকা অনেক পরিবর্তনের। সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর ঘিরে অন্যরকম হাওয়া বইছে বিশ্ব রাজনীতিতে। তার কিছু নিদর্শন ফুটে উঠল স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে যুবরাজ সালমানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজসিক অভ্যর্থনায়। লাল গালিচা, সামরিক ব্যান্ড, ঘোড়সওয়াল বাহিনী আর আকাশযানের দৃষ্টিনন্দন প্রদর্শন ছিল সেই উষ্ণ অভ্যর্থনায়। তারপর চলে ঘণ্টাব্যাপী দুই নেতার বৈঠক। সেখানে প্রতিরক্ষা, বিনিয়োগ, আঞ্চলিক উত্তেজনা ও ভবিষ্যৎ দুনিয়ার রাজনীতির বিষয়ে উঠে আসে। পারস্পরিক সম্পর্ক, রাজনীতির বাইরে তেল সমৃদ্ধ মরুর দেশ সৌদি আরব দুনিয়ার সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যের বিষয়ে গুরুত্ব পায় বৈঠকে। এদিকে ব্ল্যাক টাই ডিনারের সময় ট্রাম্প ঘোষণা করেন সৌদি আরব সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র, আর এর ফলে উন্নত মার্কিন অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সৌদির সুবিধা বাড়বে। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করে আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বৈঠকে কয়েকটি চুক্তি সইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে $1 লাখ কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যেহেতু বন্ধু, তাই ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে। এদিকে হোয়াইট হাউসে আয়োজিত ট্রাম্পের নৈশভোজেও রূপ নেয় বিশ্ব শক্তি আর তারকার মিলন মেলায়। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক, পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিবর্গরা এই নৈশভোজে উপস্থিত ছিলেন। তবে এই গুরুত্বপূর্ণ আনন্দ সফরে সৌদি যুবরাজকে ঘিরে নতুন করে ফিরে এসেছে পুরনো বিতর্ক। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খুন হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগির। এই হত্যাকাণ্ড সম্পর্কে সালমান কিছুই জানতেন না। হোয়াইট হাউসে নিজের পাশে বসিয়ে সাংবাদিকদের একথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। শুধু হামাস নয়, গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরাও। তারা বলছেন এমন সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের জাতীয় আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করছে। ইসরায়েল সহ বিদেশি শাসন মানতে নারাজ তারা, যদিও ট্রাম্পের দাবি এ পরিকল্পনার সুফল পাবেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ISF মোতায়েনের কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনায়। মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয় সোমবার। একে কেউ দেখছেন শান্তির প্রথম ধাপ হিসেবে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে আন্তর্জাতিক বাহিনী যদি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় করে, তবে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের নতুন হাতিয়ারে পরিণত হবে। এই পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলিদের পক্ষে। এটি ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থার ঐক্যকে ধ্বংস করে দেবে।
অন্য কিছু নয়, প্রয়োজনে দখলদারদের উচ্ছেদ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা বলছেন, যুদ্ধ বন্ধের পর আর কোনো বিদেশি শক্তির শাসন মানবেন না তারা। এই প্রস্তাব আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বাইরের শক্তি নয়, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণ করবে নিজেরাই। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ফিলিস্তিনের কল্যাণ হবে এবং রাষ্ট্রগুলোর সমন্বয় হবে গাজা পিস বোর্ড। The best in terms of safety, Saudi Arabia has never been as safe as it is right now. এটি বেশ বড় বোর্ড হবে। এতে প্রতিটি বড় দেশের প্রধানরা থাকবেন। চীন ও রাশিয়া প্রস্তাব পাশে ভোট না দিলেও বিপক্ষে ভোট দেয়নি। আশা করি ফিলিস্তিনিদের জন্য এই বোর্ড কল্যাণ বয়ে আনবে। কূটনীতিকরা বলছেন, গাজায় যুদ্ধ ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনে এই পরিকল্পনা নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাইদার উপকণ্ঠে আইন আল হিলওয়ে শিবিরে একটি মসজিদের পার্কিং এরিয়া লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান নেওয়া সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে আইডিএফ। উত্তর সীমান্তে কোনো জঙ্গি তৎপরতা সহ্য করা হবে না বলেও সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলাকে বর্বরোচিত আগ্রাসন বলে উল্লেখ করে হামাস দাবি করছে, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এর আগে মঙ্গলবার দক্ষিণ লেবাননের আলাদা 2 এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 2 জন নিহত হয়। জাপানের দক্ষিণাঞ্চলের ওইটা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 170টির বেশি ভবন। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় শোক ও সহমর্মিতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের ওইটা শহরের মৎস্য বন্দরের কাছে প্রবল বাতাসে আগুনের সূত্রপাত। পরে তা পাশের বনে ছড়িয়ে পড়ে। রাতভর দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বহু ভবন। পরিস্থিতির দ্রুত অবনতি হলে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মাছ ধরার জন্য বিখ্যাত সাকি ব্র্যান্ড ম্যাকেরেলের জন্য পরিচিত বন্দর ঘেঁষা পাহাড়ি এই শহর জুড়ে এখন শুধুই ধ্বংসের চিহ্ন। আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টাইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। 427 ভোটে এটি অনুমোদন করে প্রতিনিধি পরিষদে এবং সিনেট সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক ভোট ছাড়াই দ্রুত পাশ করে। ফাইলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর 30 দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করবে। চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি এসব নথি প্রকাশের বিষয়ে নিজের অবস্থান বদলান। পরে কংগ্রেসকে নথি প্রকাশের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। 20,000-এরও বেশি পৃষ্ঠার নথির মধ্যে কয়েকটি জায়গায় ট্রাম্পের কথা উল্লেখ রয়েছে। এটি ঘিরে ট্রাম্প এবং অ্যাপস্টাইনের সম্পর্ক আবারও শিরোনামে আসে। যদিও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। একমাত্র কংগ্রেস সদস্য হিসেবে লুজিয়ান ক্লের হিগিন্স বিলে আপত্তি জানান। প্রতিনিধি পরিষদের এই রিপাবলিকান সদস্য বলেন, এসব নথি প্রকাশে নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাপস্টাইনের ফাইল প্রকাশে বারবার চাপ প্রয়োগ করার ঘটনাকে ডেমোক্র্যাটদের প্রতারণা বলে অভিহিত করেছেন হাউস স্পিকার মাইক জনসন। জাপানের সামুদ্রিক খাদ্য আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। জাপানি গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার জাপানকে এ কথা জানিয়েছে চীন। এর আগে 2023 সালে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত বর্জ্য সমুদ্রের পানিতে ছাড়া নিয়ে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন।
পরে চলতি বছর চীন আংশিকভাবে সেই নিষেধাজ্ঞা শিথিল করেছিল। সরকারি তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার আগে জাপানের মোট সামুদ্রিক খাদ্য রপ্তানির পঞ্চমাংশেরও বেশি যেত চীনে। প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং জানিয়েছে বর্জ্য পানি ছাড়ার বিষয়ে আরও পর্যবেক্ষণের প্রয়োজন থাকায় তারা পুনরায় এই সর্বাত্মক নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে টোকিও এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর টার্নোপিলে রুশ হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবা। আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণকে ইউক্রেন বেসামরিক এলাকাগুলোর ওপর রাশিয়ার চলমান দূরপাল্লার হামলার অংশ বলে দাবি করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, নিহত সকল 10 জনই টার্নোপিল শহরের বাসিন্দা। এদিকে জ্বালানি কর্মকর্তারা জানান, ইউক্রেনের 7টি অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিত COP30 জলবায়ু সম্মেলনে রাশিয়ার কাছে প্রায় $44 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে ইউক্রেন। চলমান যুদ্ধে রুশ বাহিনীর হামলায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি, সিমেন্ট ও ইস্পাত উৎপাদন, অগ্নিকাণ্ডে বনাঞ্চল ধ্বংস, এসব কারণেই কার্বন ডাই অক্সাইড নির্গমন বেড়েছে। প্রকৃতপক্ষে পরিবেশগত এই ক্ষতির জন্যই রাশিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে ইউক্রেনের অর্থনীতি, পরিবেশ ও কৃষি বিষয়ক উপমন্ত্রী পাভলো কার্তাশোভ জানিয়েছেন, যুদ্ধ চলাকালে জ্বালানি, সিমেন্ট, স্টিল সহ যুদ্ধ সংশ্লিষ্ট উপকরণ ব্যবহারের ফলে বিপুল পরিমাণ অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রেজিস্ট্রেশনে আটকে না থেকে পাশাপাশি পাসপোর্ট প্রদর্শন করেই ভোট দেওয়ার সুযোগ চান তারা। আর আগামী নির্বাচনে বিজয়ীরা প্রবাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করবে বলেও প্রত্যাশা তাদের। বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরব। বৈধ অবৈধ মিলে অন্তত 40 লাখ বাংলাদেশির বসবাস দেশটিতে। এই দেশটি থেকে সিংহভাগ রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রবাসীদের আগ্রহেরও শেষ নেই। তবে এবার প্রবাসীদের দাবি, যে দলই ক্ষমতায় আসুক তাদের হয়রানির যেন অবসান ঘটায়। বিভিন্ন এমপি, মন্ত্রী, আমলারা প্রতিশ্রুতির বাণী শোনালেও বাস্তবায়ন হয় না। সব জায়গাতে যে আমরা হয়রানি হই, আমাদের এই দুঃখের কষ্টের কথাগুলি আগামী যে সংসদ হবে, এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব হয়ে মধ্যপ্রাচ্য থেকে তুলে ধরা। বাংলাদেশের বর্তমান সময় সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির কাছে এবার তাদের প্রত্যাশা একটু বেশি। তাই আগামী জাতীয় সংসদে প্রবাসীদের দুঃখ দুর্দশা তুলে ধরতে পারে সে ধরনের প্রতিনিধি চায় প্রবাসীরা। আমরা হতাশাগ্রস্ত এই মধ্যপ্রাচ্যকে মূল্যায়ন না করা বাংলা জাতীয় দলের পক্ষ থেকে। ইউরোপে আপনারা 2টা সিট দিয়েছেন, আমরা আশা করছিলাম মধ্যপ্রাচ্যতে অন্তত একটা হলে দিবে। এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা মতো এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটদানের আওতায় আনা হচ্ছে। তবে প্রবাসীদের দাবি, শুধু পাসপোর্ট দিয়ে তারা এবারের নির্বাচনে ভোট দিতে চান। ডক্টর ইউনূস সরকারের কাছে দাবি জানাই যে আগামী ফেব্রুয়ারিতে ওনার প্রতিশ্রুতি মোতাবেক যে নির্বাচন, সেই নির্বাচন যাতে যথাসময়ে হয়। প্রবাসীকে ভোট নিব, কোন প্রক্রিয়া ভোট নিব, পাসপোর্টের মাধ্যমে যদি ভোট নিয়ে ভোটটা আদায় করে তাইলে সবচেয়ে ভালো হইব, তাইলে সব প্রবাসী ভোট দিতে পারব। আগামী নির্বাচনে বিজয়ীরা আন্তরিক হলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।